আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। তা জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা, কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন, এটা তো আমাদের সকলেরই কথা। আমাদের সবাই চোর। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে প্রধানত আমরা আমাদের রাজ্যের মাননীয়া, যাকে আমি আবার খুব ভালোবেসে ঠাকুমা বলি, তারই সঙ্গে কিছু কথাবার্তা বলবো। আমাদের রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি তিনি নদিয়ার শান্তিপুরে গিয়ে কিছু বলেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাকে যদি, অর্থাৎ তাকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া হয় তিনি জেল ফুটো করে বেরিয়ে চলে আসবেন। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। এমনটাই তিনি বলেছিলেন এবং তিনি আরো কি কি বলেছিলেন ওই দিন সেইটা একটু আমরা দেখবো, আজকে একটু আলোচনা করব। এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদার ক্যাগ রিপোর্টে এই রাজ্যের শাসক দলের যে সমস্ত দুর্নীতিগুলো সামনে এনেছেন সেইগুলো নিয়েও আমরা একটু আজকে আলোচনা করব। এবং মাননীয়ার ওই নদিয়ার কথাগুলোতে শুভেন্দু অধিকারী তিনি বা আর কি কি বললেন সেগুলো নিয়েও একটু দেখব। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। প্রথমত মাননীয়া বলছেন যে ভারতবর্ষের সবাইকে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। ভারতবর্ষের সেই সমস্ত মানুষদেরকেই জেলের মধ্যে ইডি কিংবা সিবিআইরা ভরছে। কাদেরকে ভরছে? যারা হচ্ছে দুর্নীতি করেছে, বিভিন্ন বিষয়ে দুর্নীতি করেছে, রাজনৈতিক বিভিন্ন দলগুলোতে থেকে বিভিন্ন সাধারণ মানুষের টাকাগুলোকে মেরে চুরি করে দুর্নীতি করেছে, তার জন্যই আজকে তাদেরকে জেলের মধ্যে ঢোকাচ্ছে ইডি কিংবা সিবিআই। এবং দ্বিতীয়ত তিনি বললেন যে আমাকেও যদি জেলের মধ্যে ভরে দেয় তাহলে কিন্তু আমি জেল ফুটো করে বেরিয়ে চলে আসব। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। ঠাকুমা জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে চলে আসবে বাইরে, এটা তো ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন থাকলো যে আদৌ তো তাকে এখনো জেলে ভরা হয়নি, তাহলে কেনই বা তিনি এরকম মন্তব্য করলেন? তাহলে কি তিনি কোনো রকম আশঙ্কা করছেন জেলে ঢোকার? এইটা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এর উত্তরটা। যাই হোক, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সেটা একটু শুনুন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তাহলে তো তিনি নিজে মেনেই নিয়েছেন হয়তো যে তিনি জেলের মধ্যে যাবেন। তো কি বলছেন শুভেন্দু অধিকারী সেটা শুনুন। উনি জেলে ঢোকার আশঙ্কা করছেন, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা, উনি এটা আশঙ্কা করছেন। সেই আশঙ্কা থেকে উনি এটা বলছেন, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। এদিকে আবার শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে আমাদের রাজ্যের যত দুর্নীতি, যত চুরি, যা কিছু হয়েছে, যত দুর্নীতি হয়েছে সব কিছুর মূলাধার কিন্তু আমাদের রাজ্যের মাননীয়া। এইটা বলছেন শুভেন্দু অধিকারী। তো কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটা শুনুন। যত দুর্নীতি হয়েছে তার মূলাধার উনি। আমাদের সবাই চোর। আমাদের সবাই চোর। আমাদের সবাই চোর। চোর হোক জাত ভালো। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয়া গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে তিনি বিএসএফদেরকে নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন যে হ্যাঁ আমরা গরু পাচার করেছি, কিন্তু বিএসএফ যারা রয়েছে বর্ডারে তারা কেন আটকায়নি এই কাজটাকে? তো এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বললেন সেটা শুনুন। উনি আজকে নিজে গরু পাচারের কথা স্বীকার করেছেন, বলছেন আমরা গরু পাচার করেছি কিন্তু বিএসএফ কেন আটকায়নি। বিএসএফ আটকাবে কি করে? 72টা জায়গায় আপনি জমি দেননি বিএসএফকে। চোরের মায়ের বড় গলা। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। তা জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা, কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন, এটা তো আমাদের সকলেরই কথা। সেই সঙ্গে মমতা ব্যানার্জি ওই একই সভা থেকে আরও একটি কথা বলেছিলেন যে সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে। অর্থাৎ তিনি এই কথাটা এই প্রসঙ্গে বলেছিলেন যে কেন্দ্রীয় এজেন্সিরা, যেহেতু বিজেপিরা এখন ক্ষমতায় রয়েছে, তারা কেন্দ্রীয় এজেন্সিকে ইউজ করছে বা তাদের কথাই চলছে। তার জন্যই অন্যান্য যত সমস্ত পার্টি রয়েছে তাদের যে নেতা রয়েছে, যারা মন্ত্রী রয়েছে, এমএলএ রয়েছে, মিনিস্টার রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে আমার একটা প্রশ্ন থাকলো যে যারা দুর্নীতি করেছে তাদের কি তাহলে শাস্তি হওয়া প্রয়োজন নয়? তাদের কি গ্রেফতার করা উচিত নয়? সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে। যাই হোক, এই প্রসঙ্গে আবার সুকান্ত মজুমদার তিনি কি বলেছিলেন সেটা শুনুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেপ্তার হতে হয় তা কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। এইবার আমি আপনাদের একটা কথা বলবো এবং সেই সঙ্গে ছোট্ট একটা ক্লিপ, একটা সিন দেখাবো, যে সিনটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, যে ক্লিপটা দেখার পর আমার খুবই খারাপ লেগেছে এবং ভাবছি যে আমাদের রাজ্য কোথায় রয়েছে বর্তমান সময়। আমরা যখন ছোট থাকি, আমরা ক্লাস 10 কিংবা 12 পর্যন্ত আমরা স্কুলে পড়াশোনা করি এবং এই সময়টায় আপাতত কোনো স্টুডেন্টই রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকে না, কিন্তু হয়তো কলেজে গিয়ে অনেক স্টুডেন্টই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে, কিন্তু স্কুল লাইফ পর্যন্ত কোনো স্টুডেন্টই কোনো রকমভাবে কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত হয় না। সেই জায়গায় আমাদের রাজ্যের মাননীয়ার ওই একই সভাতে আমরা এই ক্লিপটার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে যারা স্কুলে পড়াশোনা করে তাদের হাতে একটা কন্যাশ্রীর এরকম স্টিকার বা কিছু প্ল্যাকার টাইপের ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আনা হয়েছে সভা ভরানোর জন্য এবং তাদেরকে সেখানে বসিয়ে রাখা হয়েছে এবং বক্তৃতা শোনানো হচ্ছে। কোথায় গেছে আমাদের রাজ্য? আজ পর্যন্ত আমি আপাতত এরকম সিন কখনো দেখিনি যে স্কুল থেকে স্টুডেন্টসদের এনে রাজনৈতিক মঞ্চে, রাজনৈতিক সভাতে এইভাবে বসিয়ে রাখা হয় এবং বক্তৃতা শোনানো হয় বা মিটিং করানো হয়। এইটা এই প্রথমবার দেখলাম। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ঝাড়খণ্ডে শুরু হলো, এরপরে বাংলাতেও অপেক্ষা করতে থাকুন। 2Gর পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা, কারণ 2Gর সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল গতকাল। ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর এবং কতটা চোর এবং কতটা চোর। চোর হোক জাত ভালো। যাই হোক, এইবার আপনারা শুনুন ক্যাগ রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের শাসক দলের বর্তমান সময়ের যে দুর্নীতি, সেই দুর্নীতিগুলো কি কি এবং কত টাকার দুর্নীতি, কোন কোন জায়গায় দুর্নীতি, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি, সেগুলো সুকান্ত মজুমদার সবকিছুই বললেন। তো শুনুন তিনি কি বলছেন। कितना पैसा इसमें यूटिलाइज हो गया, लेकिन यूटिलाइजेशन का कोई सर्टिफिकेट नहीं है, यानी काम हुआ है या नहीं हुआ है, या पैसा ऐसे ही चला गया किसी की पॉकेट में, भाईपों के पॉकेट में चला गया, या टीएमसी के ममता बनर्जी के भाइयों के पॉकेट में चला गया। ये किसी तरीके इसका कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1.95 लाख करोड़, यानी लगभग 2 करोड़ से भी ज्यादा इसका यूटिलाइजेशन सर्टिफिकेट, इतना पैसे का यूटिलाइजेशन सर्टिफिकेट ममता बनर्जी की सरकार ने नहीं दिया है। मतलब फिनेंस रूल के अनुसार ये पैसा कहां गया है, किसके पास गया है, इसका कोई अता पता किसी को नहीं है। अगर ममता बनर्जी को होता या उनके सरकार को होता तो यूटिलाइजेशन सर्टिफिकेट दे देती, लेकिन अभी तक ये जो कैग रिपोर्ट आया है 21 के मार्च तक नहीं दिया। और देखा जाए तो 2018 से 2021 के मार्च तक ये जो 2.4 लाख करोड़ 2.4 लाख जो मिसिंग यूटिलाइजेशन सर्टिफिकेट है, इसमें 1.6 लाख सिर्फ इस पैन में 18 से 21 मार्च इस टाइम के अंदर इसका यूटिलाइजेशन सर्टिफिकेट दिया नहीं किया। অর্থাৎ ছোট করে এক কথায় বলতে গেলে যে টাকাগুলো ঘাপলা হয়েছে সেগুলোর কোনো নথি কিংবা কোনো হিসাবই দেওয়া হয়নি এবং এটা মেনলি 3টা ক্ষেত্রে হয়েছে। इसमें मेजरली 3 डिपार्टमेंट पश्चिम बंगाल सरकार की इन्वॉल्व है। एक है ग्रामीण विकास, रूरल डेवलपमेंट, अर्बन डेवलपमेंट एंड स्कूल एजुकेशन। इन तीनों डिपार्टमेंट को अगर आप गौर फरमाइएगा, इन तीनों नामों पर 2 डिपार्टमेंट ऐसे हैं जिनमें करप्शन के चार्जेस बीते दिनों में सबसे ज्यादा टीएमसी के ऊपर आया है। इवन एक्स एजुकेशन मिनिस्टर ऑफ द स्टेट इज प्रेजेंटली अंडर द बिहाइंड द बार। अभी जेल के अंदर है हमारे एजुकेशन मिनिस्टर, एक्स एजुकेशन मिनिस्टर। और रूरल डेवलपमेंट में MGNREGS का पैसा केंद्र सरकार रोकने के लिए बाध्य हुआ है, क्योंकि ये हालत है एक्चुअल में। অর্থাৎ সুকান্ত মজুমদার এটা বলছেন যে আমাদের রাজ্যের শাসক দল বর্তমান সময়ে এডুকেশন বিষয়গুলোতে এতখানি দুর্নীতি করেছে যে বর্তমান সময়ে এর যে এক্স এডুকেশন মিনিস্টার অর্থাৎ আগের যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এখন বর্তমান সময়ে জেলের ভেতর রয়েছেন এবং রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ
যে বিকাশগুলো, গ্রামে গঞ্জের যে বিকাশের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা আসছে এই টাকাটাও বন্ধ করা হয়েছে, কারণ এখানেও প্রচুর পরিমাণে এই সমস্ত বিষয়গুলোতেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। और आप जानते हैं कि यूसी नहीं देने का मतलब है कि आप फ्रॉड किए हैं, इस पे आप पे, इस एंगल पे आप पे उंगली उठती है। ये जानने के बावजूद ममता बनर्जी ने यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया, और आगे आने वाले समय में आपको हम डॉक्यूमेंट भी दे देंगे ईयर वाइज कितने कौन से साल में कितना पैसे का उन्होंने यूटिलाइजेशन सर्टिफिकेट देने के लिए मना किया। आप जानते हैं सरकार के कामकाज चलाने के लिए कभी कभी कुछ बजट के अलावा कुछ फंड, जिसे हम कॉन्टीजेंट फंड या कॉन्टीजेंसी फंड बोलते हैं, सरकार से एडवांस लेके काम होता है, पैसा लेके ट्रेजरी से पैसा लेके उस फंड से काम होता है। और उसके बाद पश्चिम बंगाल की जो फाइनेंस रूल है वो कहता है कि आप पैसा लेके ट्रेजरी से काम करिए कॉन्टीजेंट फंड से, और 1 महीने के अंदर आपको बिल देना है, डीसी बिल जिसे बोलते हैं, कि डिटेल कॉन्टीजेंट बिल्स, जिसे इन ब्रीफ डीसी बिल बोलते हैं। लेकिन आप आश्चर्य हो जाएंगे, ममता बनर्जी जो क्लेम करती है कि वो सरकारी पैसा, एक भी पैसा सैलरी के नहीं लेती, उनकी सरकार 2018 से अभी तक, मतलब 21 के मार्च तक एक भी डीसी बिल जमा नहीं किया। पैसा कितना? 3,400 करोड़ इमरजेंसी फंड। ये पैसा किसका है? जनता की खून पसीने की कमाई है, टैक्स की पैसा है। उस पैसे का, और एक कॉन्टीजेंसी फंड याद रखिए, ये फाइनेंस रूल बोलता है कि जब इमरजेंसी हो तभी इस फंड का यूटिलाइजेशन करना है, अदरवाइज इस फंड का यूटिलाइजेशन नहीं करते। लेकिन 3,400 करोड़ जनता की खून पसीने की कमाई की पैसा, ये पैसा खर्च हो गया कॉन्टीजेंट फंड में। अभी तक, मतलब 18 से 21 तक ममता बनर्जी की ट्रेजरी ने यूटिलाइजेशन सर्टिफिकेट जमा नहीं किया। और ये पैसा कहां गया, किसके पास गया, मालूम नहीं। और सबसे आश्चर्यजनक बात है, यानी सबसे गौर करने की वाली बात है कि ये फंड का, ये कॉन्टीजेंसी फंड का 1/3, 3,400 करोड़ का लगभग 1/3, 1,169, मतलब 1169 करोड़ रुपीस जो खर्च हुआ है कॉन्टीजेंट फंड में, वो होम मिनिस्ट्री से हुआ है। होम मिनिस्ट्री मतलब, हु इज द होम मिनिस्टर ऑफ द स्टेट? ममता बनर्जी हरसेल्फ। ममता बनर्जी खुद जिस डिपार्टमेंट की मिनिस्टर है, वहां से इस कॉन्टीजेंट फंड का 18 से लेकर 21 के मार्च तक 1169 करोड़ रुपीस पैसा खर्चा हो गया, लेकिन 3 साल में एक भी डीसी बिल सबमिट नहीं किया गया। और अगर एक कैग रिपोर्ट्स को ध्यान से देखा जाए, पैसा लूटने के लिए हर जगह पे ममता बनर्जी की सरकार के द्वारा कोशिश किया गया। और एक कैग रिपोर्ट ममता सरकार के मुंह पर एक तमाचा है कि जो खुद को ऐसा मानते हैं कि उनके जैसा ऑनेस्ट पॉलिटिशियन बंगाल में क्या पूरे भारतवर्ष में नहीं है। ममता बनर्जी का खुद का मानना है, उनका पार्टी का मानना है। लेकिन एक कैग रिपोर्ट पूरी तरीके से ममता बनर्जी की सरकार को बेआबरू कर देती है और दिखाता है कि किस तरीके से जनता की पैसे को लूटा गया, लूटने की व्यवस्था किया गया, यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया गया, पर्सनल अकाउंट, पर्सनल लेजर मेंटेन किए गए। दिखाता है कि किस तरीके से जनता की पैसे को लूटा गया, लूटने की व्यवस्था किया गया, यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया गया, पर्सनल अकाउंट, पर्सनल लेजर मेंटेन किए गए। और धांधली सबसे ज्यादा अगर देखे तो ममता बनर्जी की खुद की डिपार्टमेंट होम डिपार्टमेंट में है।
और वहां पे पैसा ऐसे लूट जिसे बोलते हैं, एक तरीके किस्म का लूट चल रहा है बंगाल में। आप जानते हैं कि ममता बनर्जी अपनी सरकार की पैसे को खुद की पैसा समझती है। उनको लगता है कि पैसा उनकी जमींदारी की पैसा है।